আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকটা হাসি মুখেই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং তার সাথে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল আহসান। গতকালকের এই সাক্ষাৎকারে তাদের ভেতরে কি নিয়ে কথা হয়েছে, কেন জেনারেল ওয়াকার মুখ কালো করে বেরোলেন, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর দহরম মহরম ইদানিং খুব চোখে পড়ার মতো। শুধু যে সেনাবাহিনী তাই নয়, সাথে বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে। ওভারঅল সামরিক বাহিনীর মধ্যে যে যোগাযোগ এবং যে সখ্য গড়ে উঠেছে তা আজকাল অনেকটা চোখে পড়ছে। আবার আজকাল ধারণা যে পাকিস্তান সামরিক বাহিনী, বিশেষ করে পাকিস্তান আর্মি যেভাবে পুরো দেশটাকে শাসন করছে, দেশের রাজনীতি বলেন বা পুরো পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। যে কথা আমি আগেও বলেছি যে পৃথিবীতে খুব হাতে গোনা আর্মি আছে যাদের দেশ রয়েছে। যেমন বলা হয় যে অমুক দেশের একটা আর্মি আছে, কিন্তু পাকিস্তানকে বলা হয় যে পাকিস্তান আর্মির একটা দেশ আছে। এবং এটা খুব মজা। পাকিস্তান একদিকে তাদের অর্থনীতি ভঙ্গুর, ভিক্ষার টাকায় চলে, কিন্তু সামরিক বাহিনীর কিন্তু টাকার অভাব নেই। তাদের প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, এবং তাদের গোয়েন্দা সংস্থার বাজেট এবং তাদের অনেক ক্ষেত্রেই কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার হয় না। দে ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট। তো আমার মনে হয় যে বাংলাদেশ আর্মির মধ্যেও এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে, এবং বাংলাদেশ আর্মি এখন সবখানেই তারা এই পাকিস্তানের সাহায্য নিচ্ছে। প্রশিক্ষণ বলেন, যন্ত্রপাতি ক্রয় বলেন, সবকিছুতেই তাদের পাকিস্তানকে লাগছে। এবং এই যে তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, মূলত দু তিনটা ইস্যু নিয়ে কথা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে জুন মাসের থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে উইথড্র করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সেই যে ডক্টর ইউনূসের আমলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আনা হয়েছিল আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কারণে, তো সেই সেনাবাহিনী কিন্তু প্রায় 2 বছর হতে চললো, তারা কিন্তু আর ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে না। যদিও সেনা প্রধান তার একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে অনেক আগে বলেছিলেন যে তার বাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, তিনিও ক্লান্ত, তিনি একটা নির্বাচন দিয়ে একটা লম্বা ছুটিতে যেতে চান। কিন্তু নির্বাচন হয়ে যাবার পরে সেনাবাহিনীর ব্যারাকে ফেরারও নাম নাই, তারও ছুটিতে যাবার নাম নাই। যদিও তিনি পেশাগত সফরে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একটা ফ্যামিলি হলিডে করার কোনো নাম নাই। তাহলে ঘটনাটা কি? একটা তো প্রচলিত কথা আছেই যে সেনা প্রধান যেটা বলবে তার মানে আপনারা ধরেই নেবেন যে ওটা হবে না। সুতরাং সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীকে যখন জুন মাস থেকে পর্যায়ক্রমে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন ওয়াকার গিয়ে বলেছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো ঠিক হবে না। তার যুক্তি হলো, যদি এই মুহূর্তে সেনাবাহিনী রাজপথ থেকে উইথড্রন হয়ে ব্যারাকে ফিরে যায়, তাহলে মাঠ আওয়ামী লীগের দখলে চলে যাবে এবং তখন নাকি আওয়ামী লীগকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। এমনি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যথেষ্ট চার্জ। দেশে যখন কথা বলি, আগেও যখন 6 মাস আগে কথা বলতাম, অনেকেরই অনেক রকমের হতাশা ছিল, ভীতি কাজ করতো কারো কারো মধ্যে। কিন্তু এখন আমি জানি না দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বললে কোত্থেকে যে তারা এত কনফিডেন্স পায়, আমি খুব অবাক হয়ে যাই। এমনও হতে পারে যে যখন পিঠ দেওয়ালে থেকে যায় তখন কিন্তু মানুষ মরিয়া হয়ে ঘুরে দাঁড়ায়। আর আওয়ামী লীগের মতো একটি সংগঠন যার 5 কোটি শুধুমাত্র ভোটার সমর্থক রয়েছে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে কার্যক্রম বন্ধ করে রাখবেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবেন, কারাগার ভর্তি করে রাখবেন, কতদিন রাখবেন? এখন তো আওয়ামী লীগ নেতাদের সাথে কর্মীদের সাথে কথা বললে শেষে দেখি সবাই এটা একটা
এখন আবার নতুন করে চালু হচ্ছে, সবাই জয় বাংলা বলে শেষ করে। তো এই জায়গাটায় এই এই আওয়ামী জুজুর ভয় দেখাচ্ছেন জেনারেল ওয়াকার খান, তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছেন যে আর্মিকে এই মুহূর্তে উইথড্র করা ঠিক হবে না। কিন্তু একটা যে রকমেরই নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার, সে বলেছে সে উইথড্র করতে চায় এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে সরকারের মধ্যে। আবার দলের মধ্যে এই চাপও আছে যে আর্মি এই ব্যারাকের বাইরে থাকলে তার দলের অনেকের আবার চাঁদাবাজি সহ নানান রকমের অপকর্ম করতেও নাকি অসুবিধা হয়। সুতরাং এটা যে শুধু আওয়ামী লীগ ঠেকানোর বিষয় না, বিএনপির অনেকেও মনে করতেন যে আর্মির উপস্থিতিটা তাদের রাজনৈতিক কার্যক্রম মানে চাঁদাবাজি দান্দাবাজি এগুলোর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হোয়াট এভার দ্য রিজন, ওয়াকার খান জানিয়েছেন এই মুহূর্তে আর্মিকে উইথড্র করা ঠিক হবে না। মোরাললেস বলতে গেলে বলা যায় যে আর্মি এই মুহূর্তে ফিরে যেতে চায় না। কেন আর্মি ফিরে যেতে চায় না, এর পাশাপাশি আরো বলেছেন তিনি, এই যে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে চায় সরকারকে, সরকারের সাথে এক ধরনের পার্টনারশিপ গড়ে তুলতে চায়, এটা দেখে আমাদের সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেরকম একটা অবস্থা। আর্মি যখন সরকারের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে চায় নিরবিচ্ছিন্ন ভাবে, তখন আবার সেই পাকিস্তান মডেলের কথা মনে পড়ে, যে পাকিস্তান সামরিক বাহিনী এখন ঘন ঘন বাংলাদেশে আসছে। তাদের এই মন্ত্রটাও দেওয়া খুব স্বাভাবিক যে আমরা পাকিস্তান লুটে পুটে খাচ্ছি, দখল করে খাচ্ছি, তোরা বেটা বাংলাদেশ দখল করে খায়, এটাও হতে পারে। আরো কিছু কার্যকলাপ যেটা আমরা দেখছি যে সাধারণত এই গত বাজেটেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেটা ছিল এটা প্রায় 41,000 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও আরো অনেক খাতে বাজেট থাকে যেটা প্রতিরক্ষা খাতে বা এই সামরিক বাহিনীর পেছনে ব্যয় হয়, এবং হিসাব করলে দেখা যায় যে সবচেয়ে বেশি বাজেট এই প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়। আবার এর কিছু অংশ তারা কৌশলে অন্য অন্য সেক্টরে ডিভাইড করে দেয়, হোয়াট এভার দ্য রিজন। তো এখন তাদের যে প্রচলিত বাজেট এর বাইরেও তারা এবার 27,000 কোটি টাকা অতিরিক্ত চাচ্ছে, এবং এই বাজেটটা চাচ্ছে মূলত কেনাকাটার জন্য। এর একটা বড় অংশ খরচ হবে বিমান বাহিনীর জন্য। বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটা কিনতে চায়, ড্রোন কিনতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, তাদের পাইলটদের প্রশিক্ষণ দিতে চায়, আবার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রপাতি কিনতে চায়, নানা রকমের মানে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য অতিরিক্ত 27,000 কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবার সরকারের কাছে বাজেটে রাখার জন্য বলা হবে। এবং এই 27,000 কোটি টাকা মূলত পারচেজ, এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ার, অ্যাডমিন কস্ট এসব নেই। তার মানে বাংলাদেশ যে মুহূর্তে টাকা ছাপায় চলতেছে, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলতেছে, বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো সব নিম্নমুখী, সেই মুহূর্তে একটা উচ্চবিলাসী বাজেট তারা এই সরকারের কাছে চেয়েছে এবং এই সরকারকে সেটা জানিয়েছে। তো আমি জানি না যে এই কথা শোনার পরে আমাদের প্রধানমন্ত্রী কতটা আনন্দিত হবেন, বা প্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারকে কি বলেছেন তাহলে সেনাবাহিনী এই মুহূর্তে উইথড্র করা হবে না? ওয়াকার খান যেভাবে ঢুকেছিলেন সেই একইভাবে কিন্তু বের হননি, বেরোনোর সময় তার মুখটা একটু কালো ছিল। এখন সরকার তাকে সিদ্ধান্ত ইমিডিয়েটলি জানিয়ে দেননি, সরকার বলেছে তারা ভেবে দেখবেন, তারা দেবেন। তো তারপরে কি হবে সেটা নিয়েও একটা আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ একটা সামরিক জোটে যোগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। যেমন পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স চুক্তি হয়েছে, পাকিস্তান সৌদি আরব তুরস্কের সাথে মিলে বাংলাদেশ একটা নতুন সামরিক জোট তৈরি করতে চায়, এবং সেই জোটে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ এমনিতেই জিওপলিটিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে, যে ইকুয়েশন গুলো আছে, তাতে বাংলাদেশ ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে। তার মধ্যে এই মুহূর্তে আবার অনেকে ধারণা করেন এটাও পাকিস্তানের প্ররোচনায় আমাদের সামরিক বাহিনী ভাবছেন যে তারা একটা
একটা নতুন সামরিক জোটে যোগ দেবেন, এবং সেই সামরিক জোটে যোগ দেওয়াটা বাংলাদেশের জন্য আদৌ মঙ্গলজনক হবে কিনা এটা নিয়ে কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এখন শেষ কথাটা হলো যে জেনারেল ওয়াকারের সাথে অ্যাডমিরাল নাজমুল হাসান কেন গেলেন, কেন নৌবাহিনী প্রধান গেলেন, সেটি নিয়ে পরের এপিসোডে বলবো। নৌবাহিনী প্রধানকে কেন নিয়ে গিয়েছেন এবং নৌবাহিনীর প্রধানের বিষয়ে আরো কিছু স্পর্শকাতর তথ্য আমার কাছে এসেছে, এটি নিয়ে পরে একটি এপিসোড করবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বিএনপি সরকার আরো স্পষ্ট করে বলে তারেক রহমান সাহেবের সরকার অনেকগুলো ভুল করে ফেলেছেন। অনেকগুলো ফ্রন্ট, দ্বন্দ্ব বিবাদ এবং সংঘাতের অনেকগুলো ফ্রন্ট তিনি এবং তার সরকার খুলে ফেলেছেন, এবং আগামীতে তিনি যে পথে যেভাবে এগোচ্ছেন এটি কোনো অবস্থাতেই তার জন্য ভালো হবে না। 1% সম্ভাবনা নেই। আমি আবার বলছি, আমি যদি সুস্থ থাকি, আমাকে যদি আপনাদের পাগল মনে না হয়, আল্লাহকে হাজির জেনে নাজির জেনে বলছি যে আমার যতটুকু লেখাপড়া আছে, যতটুকু জ্ঞান আছে, তাতে করে এই 2 মাসে সরকার যে ভুলগুলো করেছে এবং যে ভুলগুলো করতে চলেছে, এগুলোর যে ধারাবাহিকতা, এগুলোর যে পরিণতি, এই পরিণতি সরকারের জন্য শুভ ফল বয়ে আনবে না। ইতিমধ্যে সরকারে যারা ঘনিষ্ঠজন আছেন তারা অনেক স্টপ হয়ে গেছেন, অনেকের জবান বন্ধ হয়ে গেছে, অনেকের কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে। আর সরকারের উপর যারা বিভিন্ন কারণে বিক্ষুব্ধ, এমনকি বিএনপি যারা লোক, অনেকে হয়তো স্বতন্ত্র নির্বাচন করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, অথচ বিএনপির সেই প্রথম দিন থেকে তারা বিএনপির জন্য যত ঘাম ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এটি এখন যারা মন্ত্রী পরিষদে আছেন তারা কেউ এভাবে ক্লেম করতে পারবেন না। এরকম অনেক যারা ডেডিকেটেড নেতাকর্মী রয়েছেন, তারা অনেকেই দল থেকে বিচ্যুত হয়েছেন, দল থেকে বেরিয়ে গেছেন এবং দলকে নানা রকম কথাবার্তা বলছেন যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে, তাদের পালানোর একটা রাস্তা ছিল, আপনারা কোথায় যাবেন, আপনাদের তো পালানোর কোনো জায়গা নেই। তো বোঝার চেষ্টা করুন যে বিরক্তি কোন পর্যায়ে গেলে, অশনি সংকেত কোন পর্যায়ে গেলে একেবারে বিএনপির পরীক্ষিত যারা লোকজন রয়েছেন তারা এই ধরনের কথা বলতে পারে। অনেকে হয়তো বলবেন যে তারা না পাওয়ার বেদনা থেকে কথা বলছে। এই কথাগুলো যারা বলছেন তারা আসলে রাজনীতি বোঝেন না। রাজনীতি এমন একটা ব্যাপার, কোন একটি দলের প্রতি যদি কখনো কারো দুর্বলতা থাকে, কোন অবস্থাতেই মানুষ সেই দুর্বলতা থেকে বেরোতে পারে না। অনেক মানুষ বেগম জিয়ার দ্বারা অপমানিত হয়েছেন, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। অনেক মানুষ জিয়াউর রহমান দ্বারা, বঙ্গবন্ধু দ্বারা, শেখ হাসিনার দ্বারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ওই যে রাজনৈতিক বিশ্বাসের কারণে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, মানে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা তাদের অকল্যাণ কামনা করেননি। বিএনপির যারা লোকজন রয়েছেন, সত্যিকার অর্থে বিএনপি যারা লোকজন রয়েছেন, তারা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের অমঙ্গল কামনা করবেন না, বিএনপির অমঙ্গল কামনা করবেন না। তারা বিভিন্ন কারণে তাদের যারা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী রয়েছে দলের মধ্যে, তাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সংঘাত থাকবে, মারামারি কাটাকাটি হবে, কিন্তু দলের বাইরে যাবে না। এটা হলো পলিটিক্যাল ম্যাথমেটিক্স, এটা হলো রাজনীতির অঙ্ক। তো সেদিক থেকে হয়তো কেউ হয়তো এনসিপিতে গেছে, কেউ হয়তো জামাতে চলে গেছে, কিন্তু ইট ডাজ নট মিন যে তারা বিএনপির প্রতি বিরূপ বা যে কোনো কারণে বিএনপিতে তাদের মানে স্কোপ ছিল না বা স্পেস ছিল না, এই জন্য তারা চলে গেছেন। কিন্তু তারা কোনো অবস্থাতেই বিএনপির অমঙ্গল চাইতে পারেন না, কোন অবস্থাতে কেউ চান না। এটি হলো রাজনীতির ম্যাথমেটিক্স। তো সেই মানুষগুলো যারা
কেউ হয়তো বিএনপিতে আছেন, কেউ বিএনপি ছেড়ে গেছেন, কাউকে কাউকে হয়তো বিএনপি বের করে দিয়েছে। তাদের একটা বিরাট অংশ বলছে যে আপনারা কোথায় পালাবেন। এটা বিএনপির জন্য একটা অশনি সংকেত। এত অল্প সময় কথাগুলো কেন আসছে? এখন আমি এই বিষয়ে আলোচনার আগে সংক্ষেপে 3টি বিষয় বলি। যে ভুলের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয়েছে, যে ভুলের কারণে জামাতের পতন হয়েছে, ঠিক একই ভুল জনাব তারেক রহমান সাহেব করছেন। কি কি ভুল করছেন সেগুলো আসবো, তার আগে একটু আরব দেশ থেকে ঘুরে আসি। আপনারা উত্তর আফ্রিকার সে বিখ্যাত দেশ মিশরকে অনেকে অ্যারাবিক রাষ্ট্র হিসেবে গ্রহণ করে, আবার আফ্রিকানও বলে। উত্তর আফ্রিকার দেশ মিশর এবং লিবিয়া। তো ডেজার্ট থাকার কারণে, আরবের সন্নিকটস্থ দেশ হওয়ার কারণে তাদেরকে একই সঙ্গে দুটো আইডেন্টিটি রয়েছে, আফ্রিকান এবং অ্যারাবিয়ান। আর এই রাষ্ট্রগুলোর মধ্যে যে কোনো কারণে হোক না কেন, হাজার হাজার বছর ধরে দুটো রাষ্ট্র, 3টি রাষ্ট্র সারা পৃথিবীকে চমকিত করেছে। সভ্যতায়, কৃষ্টিতে, কালচারে, শিল্প, সাহিত্য, রাজনীতিতে এবং ইনভেশন, মানে সামরিক বিজয়। তার মধ্যে মিশর, সিরিয়া এবং পারস্য, এই 3টে রাষ্ট্র। তো এই 3টে রাষ্ট্রের মধ্যে মিশর যে কোনো কারণে সবাই ফেরাউনের দেশ হিসেবে জানেন। যারা মিশরে গেছেন তারা খুব ভালো করে জানেন যে এই দেশটি একটা বিধাতার আশীর্বাদ। এই দেশটি থেকে যা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ওগুলো সারা পৃথিবীকে ডমিনেট করেছে। যা কিছু ভালো, যা কিছু মন্দ, ধর্ম, কৃষ্টি, কালচার, তারপরে রাজনীতি, অর্থনীতি, যুদ্ধবিদ্যা, স্থাপত্যবিদ্যা, পৃথিবীর সবকিছুই তারা প্রথমে শুরু করেছে। মিশরীয় সভ্যতা পৃথিবীর আদি সভ্যতা। মিশরীয় জ্যোতির্বিজ্ঞান, আদি জ্যোতির্বিজ্ঞান, মিশরীয় জ্যামিতি, সেই যে টলেমির জ্যামিতি, এটাই পৃথিবীকে ডমিনেট করে সবকিছু। ফলে মিশরে যা কিছু ঘটে সেটা অন্যান্য দুনিয়ার জন্য উদাহরণ হিসেবে কাজ করে। যে পরিস্থিতিতে এখন মিশর একটি সামরিক সরকার আছে, সিসি আছেন দীর্ঘদিন ধরে মুরসির পতনের পরে। তো আমাদের দেশে যে আগামীতে কোনো এরকম সিসি আসবেন না, এটি কিন্তু বলা যাচ্ছে না। এর কারণ হলো পরিস্থিতি কিন্তু ওইভাবে শুরু হয়েছে। 2 নম্বর হলো যেখানে মুরসি, যিনি মুসলিম ব্রাদারহুড যে রাজনৈতিক দল, এই মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি হয়ে সামরিক বাহিনীর বাইরে গিয়ে প্রায় 30-35 বছরের যে একটানা সামরিক শাসন, হোসনি মুবারকের জমানা। মিশরে কিন্তু খুব বেশি দিনের না, অর্থাৎ ধরুন সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে গামাল আবদেল নাসের আসলেন, তারপর আনোয়ার সাদাত আসলেন, আনোয়ার সাদাতের পরই হোসনি মুবারক, টানা। হোসনি মুবারকের পতন হলো আরব বসন্তের মাধ্যমে। এরপর সেখানে একটি গণতান্ত্রিক নির্বাচন হলো এবং বাংলাদেশে যে জামাত ইসলামী, এরকম জামাত ইসলামের যে আদি সংগঠন, এটির নাম হলো মুসলিম ব্রাদারহুড। সেই মুসলিম ব্রাদারহুডের যিনি প্রধান ব্যক্তি মুরসি, তিনি সেই দেশের গণতান্ত্রিক প্রেসিডেন্ট হলেন এই প্রথম। কিন্তু তিনি বেশি দিন টিকতে পারলেন না, তার অনেকগুলো ভুল হয়েছে। এবং সেই ভুলগুলো কি কি, এগুলো আমি মিশরের যারা মুসলিম ব্রাদারহুডের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর, তার অফিস ভিজিট করেছি এবং তিনি রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেখানে কথাবার্তা বলেছি, রাজনীতিবিদদের সাথে কথাবার্তা বলেছি এবং যে জিনিসগুলো আমি সেখানে বুঝেছি সেটাই আপনাদেরকে বলবো। সেটার মুর্শিদ যখন ক্ষমতা এলেন, সঙ্গে সঙ্গে এইরকম বাংলাদেশের জামাতের মতো বা সেই এনসিপির মতো যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন, এরকম একটা প্রেশার গ্রুপ সেখানে নানা রকম মব তৈরি করা শুরু করলো।
এই মব তৈরি করে এই বাংলাদেশের মতো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে মব করা শুরু করলো, পুলিশের বিরুদ্ধে মব করা শুরু করলো, এবং খুব দ্রুত সেখানে একটি ইসলামী বিপ্লব ঘটিয়ে তাদের দীর্ঘদিনের যে হতাশা, ক্রোধ, ক্ষোভ, এবং তাদের জানেন যে বিখ্যাত একজন নেতা ছিলেন সৈয়দ কুতুব, যিনি মূলত সেই গামাল আব্দেল নাসিরকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন 50-এর দশকে। কিন্তু বাংলাদেশে যেভাবে কর্নেল তাহেরের অবস্থা হয়েছিল, অর্থাৎ তিনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তাকে মারতে হয়েছে, জিয়াউর রহমান সাহেব তাকে ফাঁসিতে চড়িয়েছেন, এবং এটা জিয়াউর রহমান সাহেবের কোনো বিকল্প ছিল না, অনিবার্য ছিল তার জন্য। তো গামাল আব্দেল নাসিরও একই অবস্থা। তিনি ক্ষমতা এলেন বটে, কিন্তু সারা মিশরে মুসলিম ব্রাদারহুড এবং সৈয়দ কুতুব এমন ভাবে প্রভাব বিস্তার শুরু করলেন যে তাকে গ্রেপ্তার করে তাকে ফাঁসিতে লটকানো ছাড়া ওনার আসলে ক্ষমতায় টেকা কোনো সম্ভব ছিল না, এবং সেই কাজটি তিনি করলেন। এজন্য এরপর থেকে মুসলিম ব্রাদারহুডের উপর রাষ্ট্রীয় শক্তি গামাল আব্দেল নাসিরের জমানা থেকে একেবারে আজকের দিন পর্যন্ত, রিয়েল টুডে, বাংলাদেশে যেভাবে জামাতের উপরে আওয়ামী লীগ নির্যাতন চালাচ্ছে, কন্টিনিউয়াসলি এইভাবে মুসলিম ব্রাদারহুডের উপর সেই মিশরের সরকারগুলো নির্যাতন চালিয়ে আসছে, এবং সিসি সরকারও সেই নির্যাতন চালাচ্ছে। তো এই দীর্ঘদিনের বঞ্চনা গঞ্চনা এর থেকে বের হয়ে যখন মুরসি প্রথম প্রেসিডেন্ট হলো, তারা যে কাজটি 10 বছর বসে করবে সেই কাজটি তারা 10 দিনের মধ্যে করার চেষ্টা করতে থাকলো। ফলে কি হলো, আবার আর একটা প্রতি বিপ্লব ঘটে গেল, এবং সেই বিপ্লবে মুরসির পতন হলো, গ্রেপ্তার হলেন, মৃত্যুদণ্ড হলো, জেলখানায় মারা গেলেন, এবং আমেরিকার আশীর্বাদ নিয়ে সিসি ক্ষমতায় আসলেন, এবং এখন পর্যন্ত সিসি ক্ষমতায় আছেন। বাংলাদেশেও ঠিক একই অবস্থা, আরব বসন্তের মতো ওইরকম একটি যাকে বলা হয় বাংলা বসন্ত হয়েছিল 2024 সনের জুলাই আগস্ট মাসে। সেই জুলাই আগস্ট মাসের হওয়ার পর যখন জামাত এনসিপি তারা প্রত্যক্ষভাবে ক্ষমতায় আসলো, সামনে ইউনূস, একদিকে এনসিপি আর একদিকে জামাত, অন্যদিকে সেনাবাহিনী, এই সময়টিতে ঠিক ওই মিশরের মতো করেই নানা রকম মব তৈরি করা হলো, অনেকগুলো সংস্কার করার চেষ্টা করলো, অনেকগুলো মানে অবাস্তব প্রকল্প তারা করার চেষ্টা করলো, যেগুলো হয়তো 10 বছর বসে করা যাবে সেগুলো তারা মানে 10 দিনে করার চেষ্টা করলো। ফলে কি হলো, ইউনূস সরকার একেবারে প্রথম 60 দিনের মাথায় বা 1 মাসের মাথায় মানুষের কাছ থেকে তারা রীতিমতো দূরে সরে গেল। এবং এটা করবার নয়, আমেরিকার যদি সাপোর্ট না থাকতো উইদিন 3 মাসের মাথায় ইউনূস সরকারের কিন্তু পতন ঘটতো, এবং যেদিন আলী রিয়াজ বাংলাদেশে আসছে সেই দিনই আসলে তার পতন সূচনা হয়ে গেছে। তো একইভাবে আবার ধরুন তার পতনের পরে যেভাবে হোক না কেন জনাব তারেক রহমান সাহেবের ক্ষমতার পালাবদল ঘটেছে, এবং তিনি ক্ষমতার পাদপীঠে আছেন এই মুহূর্তে। কিন্তু বিএনপি যারা লোকজন রয়েছেন তারা 17 বছরের তাদের যে জুলুম অত্যাচার, তাদের যে কষ্ট এবং বেদনা, তারা বিভিন্ন সময় যে লাঞ্ছনার শিকার হয়েছেন, গঞ্জনার শিকার হয়েছেন, সেইগুলো এই 2 মাসের মধ্যে তারা সুদে আসলে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং গত 2 বছর ইউনূস জমানাতেও তো কিন্তু তারা অর্থনৈতিকভাবে মবের মাধ্যমে, তারপরে শেষে আওয়ামী লীগের বিভিন্ন সহায় সম্পত্তি, শিল্প কলকারখানা, ব্যবসা বাণিজ্য দখলের ক্ষেত্রে তারা কিন্তু তাদের 90% কাজ ওই সময় তারা করে ফেলেছে। কিন্তু এই দায় দায়িত্বগুলো যতটা না বিএনপির ঘাড়ে আসছে তার চেয়ে বেশি আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে। কেবলমাত্র বিএনপিকে চাঁদাবাজ হিসেবে অভিহিত করা হয়েছে, কিন্তু তার যে দলের বিরুদ্ধে মানুষের বা মানুষের যে আবেগ, নেতিবাচক আবেগ, এটি কাজ করে আর গণরোষ তৈরি হয়নি। কিন্তু গত 2 মাসে সরকার যে কাজগুলো করার চেষ্টা করছে, একটার পর একটা যে কাজগুলো করার চেষ্টা করছে, সেই কাজের ফলে মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়ছে, মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে, এবং মানুষ এই সরকারের প্রতি আশা রাখতে পারছে না। এখন এটা আপনি শুরু করেন আমলাতন্ত্র দিয়ে, একেবারে প্রথম মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি এবং আইন আদালত, কোর্ট কাছারিতে গত 2 মাসে যে অনিয়ম হয়েছে, যে দলবাজি হয়েছে, যত লোককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে,
যত লোককে নতুন করে চাকরি দেওয়া হয়েছে, যত বদলি হয়েছে, বদলির জায়গায় আবার প্রতি বদলি হয়েছে, এবং এই সংক্রান্ত বিষয়ে যত টাকা লেনদেন হয়েছে, বিশ্বাস করেন আওয়ামী লীগের জামানাতে সে পুরো 17 বছরে যে কাজটি আওয়ামী লীগ করতে পারেনি গত 2 মাসে সেই কাজটি তারা করে ফেলেছে। এর ফলে কি হলো, বাইরে থেকে অনেক কিছু শুনশান মনে হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ক্ষয়ে গেছে। ক্যান্সার যেভাবে আপনার দেহের সমস্ত কোষগুলো খেয়ে ফেলে, আপনার রক্তে যদি ক্যান্সার হয় তাহলে যেভাবে আপনার ব্লাড সেলগুলো সেই লোহিত কণিকাগুলো শেষ করে দেয়, ঠিক এইভাবে একটা রাষ্ট্রের যে হৃদস্পন্দন, রাষ্ট্রের যে শাখা প্রশাখা, রাষ্ট্রের যে রক্তনালী, যেগুলো আমলাতন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয়ে থাকে, এই প্রত্যেকটি জায়গাতে রীতিমতো ক্যান্সার হয়ে পড়েছে। এই গেল এক। সামাজিক জীবনে চাঁদাবাজি, দখল, এগুলো একটু কমেনি, বরং এই যে হকার স্থাপন করা, আগে হকার উচ্ছেদ করা, তারপর হকার স্থাপন করা, এই যে খাল কাটা, এরপর ফ্যামিলি কার্ড দেওয়া, ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল স্তরের মানুষের মধ্যে অশান্তি বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপদ হলো জনাব তারেক রহমান সাহেবকে উত্তেজিত করা হচ্ছে। তাকে বারবার একটা বিশেষ গোষ্ঠী তার অতীতকে সামনে নিয়ে আসছে এবং তাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করছে। কবে কে তাকে ফ্যানের সাথে টানিয়েছে, কবে তাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়েছে, কে তার পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এই জিনিসগুলো যারা সামনে আনছে তারা মূলত সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে, এবং এটা কোনো অবস্থাতেই সরকার সামাল দিতে পারবে না। যখন তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন, নিঃসন্দেহে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং কমিট করেছিলেন যে তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে যা হয়েছে তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি ক্ষমা করে দিয়েছেন এবং এই জিনিসগুলো নিয়ে আর নাড়াচাড়া হবে না। কিন্তু এই জিনিসগুলো শুধু নাড়াচাড়া হচ্ছে না, যতটা নাড়াচাড়া হচ্ছে তার চেয়ে আতঙ্ক বেশি ছড়ানো হচ্ছে। একজনকে ধরা হচ্ছে, 10 জনকে ভয় দেখানো হচ্ছে, এবং যেখানে ভয় দেখানো হচ্ছে সেখানে বিভিন্ন মানুষ নানা রকম আর্থিক লেনদেন যে করছে না তাও কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশের দুটো সেন্সিটিভ জায়গা, একটা হলো বিচার বিভাগ আর একটা হলো সেনাবাহিনী। এই দুটো জায়গাতে আপনি যে কোনো রকম লীলা খেলা করেন, যে কোনো রকম আপনি বিচ্যুতি করেন, যে কোনো রকম ভুল করেন, ভ্রান্তি করেন, এটা কোনো অবস্থাতেই রাষ্ট্র হজম করতে পারে না, কোনো সরকারও হজম করতে পারে না, ব্যক্তিও করতে পারে না। এটা অনাদিকাল থেকে। আপনি চিন্তা করেন যখন সেই জেনেসারি বাহিনী ছিল সম্রাট সুলেমানের, সুলতান সুলেমানের, মোর দেন 300 ইয়ার্স দে রুল দ্য হোল ওয়ার্ল্ড, এই যে বাহিনীর মাধ্যমে, সেই বাহিনী বেশ কয়েকবার যুদ্ধ করেছে, বিদ্রোহ করেছে, বহু সুলতানকে, অটোমান সুলতানকে তারা হত্যা করেছে, বহুবার প্রাসাদ আক্রমণ করে সেই এক সুলতানকে মেরেছে, আর এক সুলতানকে ক্ষমতাচ্যুত করেছে, এই কাজগুলো তারা করেছে। কিন্তু তারপরেও সেই জেনেসারি বাহিনীর সঙ্গে সমঝোতা করে কিন্তু সম্রাটদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে। 800 বছর সামুরাই শাসন ছিল জাপানে, জাস্ট সেনা শাসন, এবং সারা দেশ অর্থাৎ পুরো জাপানকে তারা 20 থেকে 25টি ডিস্ট্রিক্টে ভাগ করে বিভিন্ন সেনা কমান্ডাররা তারা এই জাপানকে ক্ষুদ্র ক্ষুদ্র সামুরাই রাষ্ট্রে পরিণত করেছিল। সবাই রাজাকে মানত, কিন্তু নিজেরা নিজেরা যুদ্ধ করত, এবং 800 বছর ধরে রাজাকে এই সামুরাই কমান্ডারদের যে বাড়াবাড়ি, এটাতে কিন্তু তাকে মেনে নিতে হয়েছিল। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর একটা ভুলের কারণে, সেই একটা ভুলের কারণে, এবং সে প্রতিশোধ নিতে চেয়েছিল 1971 সালে ইয়াহিয়া খান, আইয়ুব খানের বিরুদ্ধে, সে টিক্কা খানের বিরুদ্ধে সে প্রতিশোধ নিতে চেয়েছিল, এবং প্রতিশোধ নিতে গিয়ে সে যে ভুলটি করেছে, জিয়াউল হককে যে ক্ষমতা এনেছে, তার প্রেক্ষিতে তাকে নির্বংশ হতে হয়েছে। এবং এখন পর্যন্ত পাকিস্তান, সে জুলফিকার আলী ভুট্টোর পরে এখন পর্যন্ত পাকিস্তান সেই সেনাবাহিনীর কর্তৃত্বেই চলছে।
তো যত সহজে মনে করা হয় সবকিছু, পরিস্থিতি কিন্তু তত সহজ নয়। সব কথা বলা যাচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে ভুলে থাকতে হয়, কিছু কিছু জিনিস আছে ক্ষমা করে দিতে হয়, কিছু কিছু জিনিস আছে প্রতিশোধ নিতে হয় না। কিন্তু বর্তমানে যারা ক্ষমতা আসছেন, they have forgotten everything, all of the rules, and they have already break many rules and regulation in the history. আল্লাহ জানেন কি আছে, আমার যতটুকু দায়িত্ব সেটাই বললাম। আশা করি সকালের কর্তা ব্যক্তিরা অনুধাবন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।